হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বাংলাদেশের জাতীয় সংসদ এবং এর পরিচিতি নিয়ে কথা বলবো। জাতীয় সংসদ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা, যেটিতে ন্যাশনাল পার্লামেন্ট বা জাতীয় সংসদ বা শুধু সংসদ অথবা হাউস অব দ্য নেশন নামে বলা হয়। জাতীয় সংসদ হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা, যার ফ্ল্যাগ আমরা দেখতে পাচ্ছি, এবং বেসিক ইনফরমেশনের ভিতরে যেটা দেখা যাচ্ছে যে এটা টাইপ হচ্ছে ইউনিক্যামেরাল এবং এর টার্ম লিমিটস ৫ বছর। আমরা যদি একটু ইতিহাস দেখি তাহলে দেখতে পাবো যে প্রথম যে জাতীয় সংসদ স্থাপিত হয়েছিল সেটি বাংলাদেশের ৭ মার্চে ১৯৭৩ সালে, এবং রিসেন্টলি এটি ৫০ বছর উদযাপন করলো। জাতীয় সংসদের পূর্বে যেটি ছিল সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অব বাংলাদেশ। সো বাংলাদেশে যখন ১৯৭০ সালের যে প্রাদেশিক এবং জাতীয় সরকারের নির্বাচিত হয়েছিল, সেই সময়ে যে ৪০৩ জন মেম্বার ছিল, তাদের যে জনপ্রতিনিধি ছিল, সেই জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত যে সংসদটা, তাদেরকে বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অব বাংলাদেশ, এবং এটা প্রথম সংসদ। সো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সংবিধানে যে ব্যাকআপটা রয়েছে, কনস্টিটিউশনাল ব্যাকআপ বলা যায়। বাংলাদেশের সংবিধানের যে পঞ্চম অধ্যায় রয়েছে, যেটা আর্টিকেল 65 থেকে আর্টিকেল 93 পর্যন্ত বিস্তৃত, সেই আর্টিকেলের বেশিরভাগই রয়েছে আমাদের সংবিধানে কিভাবে জাতীয় সংসদের নিয়মকানুন বা তাদের পরিধি বিস্তৃত। আর্টিকেল 124, যেটা নির্বাচন কমিশন সংক্রান্ত আর্টিকেল, এবং এটা জাতীয় সংসদের যে মেম্বার অফ পার্লামেন্ট তাদের এটা এখতিয়ার, যে একটা আসন বা একটা কনস্টিটিউয়েন্সি কতটুকু হবে বা তার এরিয়া, এটাকে ডেলিনিয়েট করে দেয়া। আর্টিকেল 48 এবং আর্টিকেল 56, যেটা একাধারে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার্স এর নির্বাচন সংক্রান্ত, এবং আমরা এটা আগে দেখেছি যেটা যে ইউনিক্যামেরাল, আমাদের জাতীয় সংসদ হচ্ছে ইউনিক্যামেরাল, এবং আমাদের জাতীয় সংসদের টাইপ হচ্ছে ওয়েস্ট মিনিস্টার টাইপ, যেটা লন্ডন বা আমাদের ব্রিটেনে ফলো করে, এবং আমরা তাদেরকেই ফলো করছি। জাতীয় সংসদের যে সংসদ ভবনটা রয়েছে, এটার একটা বেসিক আমরা এখানে ধারণা দিতে চাই। এই ভবন প্লাস এর যে কমপ্লেক্স, পুরোটাই ডিজাইন করেছেন তৎকালীন একজন বিখ্যাত আর্কিটেক্ট, যার নাম হচ্ছে লুই আই কান, এবং এই ফাউন্ডেশন স্টোনটা অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তান আমলে, এবং দীর্ঘ অ্যারাউন্ড ১৪ বছর এই কাজটা চলে, এবং শেষমেশ ১৯৮২ সালে এটি উদ্বোধন করা হয়, এবং তৎকালীন হুসেইন মোহাম্মদ এরশাদ সরকারের আমলে। পুরো কমপ্লেক্সটি ৩টা ভাগে বিভক্ত, মানে মেইন বিল্ডিং যেটা আমি বলছি সেটা হচ্ছে মেইন প্লাজা, সাউথ প্লাজা এবং প্রেসিডেন্সিয়াল প্লাজা, এবং প্রত্যেকটা যে এই ভবনের একটা বিশেষত্ব রয়েছে, এবং আর্কিটেকচারাল যে ডিজাইন, আর্কিটেকচারাল যে বিউটিটা রয়েছে, সেটা আসলেই মনোমুগ্ধকর। পুরো প্লাজা বা পুরো যে কমপ্লেক্সটা একটা লেকের মাধ্যমে সারাউন্ডেড, যাকে আমরা ক্রিসেন্ট লেক বলছি। সো পূর্বে আমরা যেটা বলছিলাম যে জাতীয় সংসদ তো ১৯৮২ সালে আমরা উদ্বোধন করেছি, যেটা বর্তমানে নতুন সংসদ ভবন হিসেবে পরিচিত। বাস, কিন্তু যেহেতু বাংলাদেশ ১৯৭১ সালে অলরেডি আমরা সাংবিধানিকভাবে বা আমরা স্বাধীনতা অর্জন করে ফেলেছিলাম, সো ৭১ থেকে ৮২, সো মোটামুটি আমরা ১২ বছর ১৩ বছরের মতো এই সময়টা আমরা পুরাতন সংসদ ভবন, যেটা বর্তমানে প্রাইম মিনিস্টার্স অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেখানে ব্যবহার করতাম। জাতীয় সংসদের কিছু বিধি নিয়ে যদি আমরা দেখি, ইচ কনস্টিটিউয়েন্সি ইজ রিপ্রেজেন্টেড বাই এ সিঙ্গেল মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড ইজ ইলেক্টেড বাই দ্য ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। এটার অর্থটা হচ্ছে, আমরা যে এখানে একটা পাই চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা 4 জন ক্যান্ডিডেটকে দেখতে পাচ্ছি। প্রত্যেকেই যে পার্সেন্টেজ অফ ভোট পেয়েছে, তার ভিতরে রেড ক্যান্ডিডেট ইনি সবচেয়ে বেশি পার্সেন্টেজ ভোট পেয়েছেন। আর ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এই সিস্টেমটা হচ্ছে একটা মেজরিটি ভোটিং সিস্টেম, যেখানে উইনার টেক্স অল।
আমরা পাই চার্টের মাধ্যমে মানে একটা আইডিয়া পাচ্ছি যে রেড যে উইনার তিনি অনলি পেয়েছেন অ্যারাউন্ড 35% ভোট, বাট মেজরিটি 65% ভোট তাকে দেওয়া হয় নাই, বাট তারপরেও তিনি এই সিটটা বা তিনি জয়ী হবেন। আর এটাই হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, আর বাংলাদেশে আমাদের এই সিস্টেমটাকে ফলো করা হচ্ছে। সো সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে মেম্বারশিপ। আমাদের জাতীয় সংসদের টোটাল মেম্বারশিপ বা আমাদের সংসদ সদস্য যারা আছেন তাদের সংখ্যা হচ্ছে 350 জন, এর ভিতরে ফিক্সড হচ্ছে 300 এবং এটা ডিরেক্ট ভোটে নির্বাচিত হয়। আর বাকি যে 50 সেটা হচ্ছে রিজার্ভড এবং এটা অনলি ফর দ্য ফিমেল। এবং এটা মানে আমাদের ইতিহাস দেখতে আমরা দেখতে পাবো যে একবারে প্রথম যে জাতীয় সংসদ ছিল সেখানে মাত্র 15 জন ফিমেল যে লিডার বা ফিমেল পার্সনকে জাতীয় সংসদের সংসদ সদস্য হিসাবে রাখা হয়েছিল। পরবর্তী সেটাকে 30 করা হয়েছে, পরবর্তীতে 45 এবং লাস্টে 2011 সালে যেটা 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 50 রিজার্ভড সিটে করা হয়েছিল। এবং 17 অ্যামেন্ডমেন্টে আমাদের এটা বৃদ্ধি করে আরও করা হয়েছে 25 বছর এবং এটার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আমাদের জাতীয় সংসদের অ্যাক্টিভ পিরিয়ড 5 ইয়ার্স, কিন্তু এখানে আরেকটা কনস্টিটিউশনে আমার প্রভিশন আছে যে যদি আমাদের যে রিপাবলিক বা আমাদের যে গণপ্রজাতন্ত্রী যে দেশ বাংলাদেশ, এটি যদি কোনো একটা অন্য কোনো দেশের সঙ্গে সংঘাতে বা বিশেষ করে যুদ্ধে লিপ্ত থাকে, তাহলে আমাদের জাতীয় সংসদের যে মেয়াদকাল এটি 1 বছর বৃদ্ধি করা যেতে পারে। এবং তৃতীয় নম্বর যেটা দেখতে পাচ্ছি যে সামন বা জাতীয় সংসদ আহ্বান, প্রোরোগ বা জাতীয় সংসদ মুলতবি বা ডিজলভ বা এটা অবসান করে ফেলা, এটা টোটালি যে পাওয়ারটা সেটা রয়েছে আমাদের প্রেসিডেন্টের হাতে, বাট অবশ্যই প্রাইম মিনিস্টারের অ্যাসেন্ট লাগবে বা প্রাইম মিনিস্টারের মতামত বা সম্মতি প্রয়োজন। এটা আর্টিকেল 72-তে বলা হয়েছে। এরপরে আর্টিকেল 66-এ জাতীয় সংসদের কারা সদস্য হতে পারবেন বা জাতীয় সংসদ সদস্য কারা হতে পারবেন সেখানের বিষয়গুলো বলা আছে। এখানে অনেকগুলা রেস্ট্রিকশনের কথা বলা হয়েছে, যেমন কারোর বিরুদ্ধে কেস থাকা যাবে না, কেস থাকলে কত বছর পরে সেটার সাজা মওকুফের পরে সে নির্বাচন করতে পারবে, ডুয়াল সিটিজেনশিপের একটা বিষয় রয়েছে, তারপরে এখানে সলভেন্সির একটা বিষয় রয়েছে, তাকে মেন্টালি ফিট হতে হবে, এরকম অনেকগুলা বিষয় রয়েছে। যদি এগুলো সব কিছু ঠিক থাকে দেন তিনি অবশ্যই আমাদের এমপি হিসাবে নির্বাচন করতে পারবেন এবং নির্বাচিত হলে তিনি সংসদ সদস্য হিসাবে তার দায়িত্ব পালন করতে পারবেন। পরবর্তীতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে আর্টিকেল 70, এটা হলো ফ্লোর ক্রসিং যেটা বলা হয়। আর্টিকেল 70-তে দুটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যখন কোনো এমপি তার নিজ দলের কোনো একটা বিলের বিরুদ্ধে ভোট দান করে সেক্ষেত্রে তার সংসদ সদস্য পদ সেটা বাতিল হয়ে যায়। এছাড়া কোনো একজন এমপি যদি তার নিজ দল ত্যাগ করে অন্য কোনো দলে যোগদান করে বা তার নিজের দলের প্রতি তার আনুগত্য লোপ করে, তাহলে সেক্ষেত্রেও তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। So this is very stringent article for our constitution. দেন আরেকটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডাবল মেম্বারশিপ, আর্টিকেল 71-এ এটাকে প্রহিবিট করা হয়েছে, কারণ ডাবল মেম্বারশিপ হয়ে গেলে আমাদের জাতীয় সংসদের কোনো একটা আসনে যদি ডাবল মেম্বারশিপ হয়ে যায় তাহলে 300 জন জাতীয় সংসদের যে মেম্বার সেটা থাকা যায় না। সো এই পরিস্থিতির জন্য প্রত্যেক মেম্বার বা সিঙ্গেল কনস্টিটিউয়েন্ট অ্যাসপেক্টে সিঙ্গেল পারসনকে নমিনেট করা যায়। এইরকম পরিস্থিতির কারণে আমাদের ডাবল মেম্বারশিপ এই বিষয়টাকে প্রহিবিট করা হয়েছে সংবিধানে। বাট যে কোনো কেউ বা যে কোনো পারসন ডাবল বা বিভিন্ন একাধিক আসনে নির্বাচন করতে পারবে। বাট নির্বাচনের অনুষ্ঠানের পরে সে যদি একাধিক আসনে জয়লাভ করে তাহলে তার যে কোনো একটি আসন রেখে বাকি আসনটাকে তাকে শূন্য ঘোষণা করতে হবে। এরপরে হচ্ছে পার্লামেন্টারি গ্রুপস বা পার্লামেন্টারি কমিটি রয়েছে। এই কমিটিগুলো নর্মালি রাষ্ট্রের বিভিন্ন ধরনের বেসিক্স যে কাজগুলা, এই বেসিক্স কাজগুলোর উপর এক ধরনের রিভিউ করে বা অ্যানালাইসিস করে এবং এর বিভিন্ন ধরনের কমিটি আছে। বাংলাদেশে বর্তমানে 50টি পার্লামেন্টারি গ্রুপস বা কমিটি রয়েছে এবং এই কমিটিগুলো
বাংলাদেশ সরকারের বিভিন্ন দিক নির্দেশনা এবং তাদের রিপোর্টগুলো জাতীয় সংসদে উত্থাপন করে। সো আমরা আজকে এতটুকুই দেখলাম।